চাচা এ চাচা আমার হেনা কোথায়, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল চিরে পাখি যাই উড়ে যাই, পাখি যাই উড়ে যাই। ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা, দুজন চট্টগ্রামের বাদাম তুলি থেকে 2 টাকার বাদাম কিনা টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস হইয়া যায়। মনটাই চাইতেছে ওর হোল্ডার থেকে জ্যাকটা খুলে আর গোড়ায় লাগাই দেয়। সব কিছু নিয়ে বাইন্দা রাখছে, শাল কাঠের গোড়ায় মনে হচ্ছে। ও প্রেমের বিবাহ করে মাইয়ার বাপে দিছে অপহরণ মামলা, এখন মাইয়াই নিজেই কয় আমি নাকি কেউ নয়, এইবার ঠেলা সামলা। আপনি তো আসলে একজন স্টেজ পারফর্মার, পাশাপাশি একজন কমেডিয়ান, কিন্তু এটার পাশেও আসলে আপনার বেশি আমরা দেখি যে স্টেজে আপনি বেশি সবসময় প্যারোডি গান বেশি করেন। তো প্যারোডি গানের মধ্যে আপনার 64 জেলা নিয়ে, বাংলাদেশের 64 জেলা নিয়ে একটি গান রয়েছে যেটি খুবই আসলে মানুষের কাছে পৌঁছে গিয়েছে, পছন্দ করেছে, সেটি একটু শুনতে চাই আসলে আমরা। এটা আমাদের থিয়েটারের ক্রিয়েটিভিটি, সম্মিলিত একটা ক্রিয়েটিভিটি। ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা, দুজন চট্টগ্রামের বাদাম তুলি থেকে 2 টাকার বাদাম কিনা টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস হইয়া যায়। এরা দুজন সিলেটের বিয়ানি বাজার গিয়ে চিন্তা করে দুজনের বিয়া করবে। এই বিয়া উপলক্ষে মৌলভীবাজারের মৌলভী, মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম সাহেবারা দাওয়াত করছে। এদিকে ফরিদপুরের ফরিদের কিছুই নাই, তবে ফেনীর ছাগল নাই আর 2টা ছাগল ছাড়া। এরপর আর চলাফেরা ছিল চাপাই নবাবগঞ্জের নবাবের মতো। টাঙ্গাইল থেকে একখান তাঁতের শাড়ি, রংপুর থেকে রং আর আলতাদিকি থেকে আলতাইনা দিনারে বিয়া গড়িয়া ফেলাইছে। এদিকে দিনার বাপ সিরাজগঞ্জের সিরাজ মিয়া ছিল মেলা টাকা পয়সার মালিক, কারণ রংপুরে ছিল তার রঙের ব্যবসার সুনামগঞ্জে ছিল তার বহুত সুনাম। এই মেয়া চিন্তা করেছিল তার মাইয়াডারে জাকজমক করে বিয়া দিবে। যেমন মাগুরা থেকে মাগুর মাছ, সাতক্ষীরা থেকে 7 মণ দুধ, কুড়িগ্রাম থেকে 20 টাকা চেয়ার, গাইবান্ধা থেকে 1 ডজন গাই আইনা, বরিশালের বরিনারু বানাইয়া, লালমনির হাট থেকে লাল রঙের শাড়ি কিনা, যশোর বেনাপোল থেকে বেনারসি আইনা, খুলনার বাগের হাটের বাগের মতো একটা পোলার লগে তার মাইয়ার বিয়া দিবি। কিন্তু ফরিদপুরের ফরিদ চুয়াডাঙ্গার চুয়া কথা কইয়া পটুয়াখালীর ভাষায় পটাইয়া পটাইয়া দিনারে বিয়া গড়িয়া ফেলাইছে। মনের দুঃখে সিরাজ মিয়া রওনা দিছে অজানা উদ্দেশ্যে, পাবনায় গিয়া পড়ছে ভাবনায়। নোয়াখালী আইসা চিন্তা করে খালি খালি কাইন্দা লাভ নাই, যায় ভোলায় গিয়া মনের দুঃখটা ভোলা যায় কিনা। ভোলা যাওয়ার পথে মাঝখানে বরিশালের ঝালু কাটিতে আইসা বেটার মনের ঝালটা আরো বেশি বাইরে গেছে। বল নাউজুবিল্লাহ, এ কথা বলে না, কথা বলেন। হ্যাঁ, নাউজুবিল্লাহ। এমন সময় এই খবর তো আর ঢাকা শহরে ঢাকা রইলে না, খবরের কাগজ পত্র পত্রিকায় ছাপা হয়ে গেল। এই ঘটনা চলে গেল জামালপুরের জামালের কাছে। জামালপুরের জামাল এত খারাপ মানুষ, মনে হয় জন্মের সময় তার মুখে মধুপুরের মধু পড়ে নাই। এই বেড়া করছে কি, মানিকগঞ্জের মানিকের মাধ্যমে ঘটনা জানাই দিছে গোপালগঞ্জের গোপালের কাছে। গোপালগঞ্জের গোপাল এবার কি করলো, ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ, নারায়ণগঞ্জের নারায়ণ, শিবপুরের শিব, হরিপুরের হরি, মহাদেবপুরের মহাদেব, কৃষ্ণপুরের কৃষ্ণ আর রাধানগরের রাধারে লইয়া হিন্দু ধর্মের প্রধান ঠাকুর গায়ের ঠাকুরের কাছে রওনা দিছে। এখান থেকে তখন কি করলো, কুমিল্লা 14 গ্রাম থেকে আরও 14 জন হিন্দু সংগ্রহ করে একটা কমিটি গঠন করলো। এই কমিটি চলে গেল গাজীপুরের গাজী সাহেবের কাছে, বিচার নিয়ে গেল। গাজীপুরের গাজী সাহেব বললেন আমি আপাতত ব্যস্ত আছি, আপনারা মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যান। মির্জাপুরের মির্জা সাহেব বললেন আমার নাতি নরসিংদীর নরাদম শেরপুর থেকে 1 সের চিনি চুরি করে বগুড়া সারিয়াকান্দি থানায় আসামিদের মধ্যে সারিবদ্ধভাবে খাড়াই রয়েছে, আপনারা আপাতত হাজীগঞ্জের হাজী সাহেবের কাছে যান। হাজীগঞ্জের হাজী সাহেব বললেন ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা যে বিয়াটা করছে এটা শরীয়তপুরের শরীয়ত মোতাবেক ঠিক আছে কিনা, এ কথা বলে না। আসলে আছে, যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে মেহের আলীরা ডাইকা পাঠাও, এরে খাগড়াছড়িতে পাঠাই দাও। সেখান থেকে কমসে কম 5 থেকে 6টা ছড়ি আইন না ফরিদ নামের পোলাটারে সিলেটের শায়েস্তাগঞ্জে নিয়ে ভালো করে শায়েস্তা করে নিয়ে আসো। এমন সময় এই ফরিদ তার বাল্যবন্ধু কিশোরগঞ্জের কিশোরের কথা মতো বরগুনায় একটা গুণা তার ফ্যাক্টরিতে চাকরিতে ঢুকছে। বর্তমানে ফরিদ মেলা টাকা পয়সার মালিক, তার চাল চলন দেখলে মনে হয় রাজশাহীর রাজা যাইতে আছে। নীলফামারি থেকে নীল রঙের একখান সুতি পাঞ্জাবি কিনা সৈয়দপুরে সৈয়দ আলীর মোড়াইছে চা খাইতে। সেইখানে গিয়ে দেখা হয় জয়পুরহাটের জয় নামের বন্ধুর সাথে। জয় বলে বন্ধু চলো আমার বান্ধবী রানীনগরের রানীর বাড়িতে যাই। রানীনগরে যাওয়ার জন্য ট্রেনে উঠছে টিকিট ছাড়া।
যার কারণে জয়পুরহাটের আক্কেলপুরে এসে আক্কেল সালামি দিয়া ঘাট ধাক্কা খাইয়া নাইমা গেল শান্তাহারে শান্তার বাড়িতে। শান্তাহারে শান্তা বলে দৌড় দাও নওগাঁর নিয়ামতপুর থেকে কিছু আল্লাহর নিয়ামত দেখে আসো। নিয়ামতপুরের দরবেশ বাবা বললেন এই মুহূর্তে দৌড় দাও জয়পুরহাটের কালাই থানা থেকে কমসে কম 5 থেকে 6 কেজি কালাই কিনা ক্ষেতলাল থানার লাল ক্ষেত বাড়ি দিয়া তা ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। আর এই কালাই কেনার জন্য দরকার হইল একখান ধামা, আর এই ধামা কেনার জন্য ফরিদ আসে আমার নওগাঁ জেলার ধামইরহাট থানায়, আমার ধামইরহাটে। এবার আমি জিজ্ঞেস করলাম এই ফরিদ কি খবর? এবার ফরিদ বিষণ্ণ মুখে আমারে উত্তর দিল, কি উত্তর দিল? চিন্তা কিসের মিয়া, বিয়া শাদি সবই হয় খোদার হাতে নিয়া। আর এই ঘটনা শুনলাম আমি তানবীর সরকার পাবনার ঈশ্বর দিদিয়া, জোরে কোন মারহাবা। মারহাবা, আসলেই মারহাবা। এই যে প্রেম, বিবাহ, সংসার, বিচ্ছেদ, এগুলো কিন্তু এখন আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, সাধারণ ব্যাপার। প্রেমের চেয়ে ব্রেকআপ বেশি আর বিবাহর চেয়ে ডিভোর্সটা বেশি বর্তমানে। মানে কাজী যদি 5টা বিয়া পড়ায় তাহলে 17টা ডিভোর্স করে, মানে ওই কাজীদের হিসাব, এইরকম একটা অবস্থা। যাই হোক, তো এই যে প্রেমের বিবাহ করে মায়ার বাপে দি, এটা নিয়েও তো আপনার একটা, আমি সব পোলাপানদের বলছি যারা প্রেম করে, বা ছেলে মেয়েদেরকেও বলছি তোমরা যারা ভাগিয়ে বিয়ে করার প্ল্যান করছো, আর ছেলেদের বলছি যারা আমার ছেলে ফেলে, ওকে তোমাদের সবাইকে বলছি যারা প্রেম ধর্মের অনুসারী, সবাই মনে রাখো প্রেম করে যারা ভাগ্যে যাওয়ার চিন্তা করছো তাদের বলছি প্রেমের বিবাহ করে মাইয়ার বাপ দিছে অপহরণ মামলা। ও প্রেমের বিবাহ করে মাইয়ার বাপ দিছে অপহরণ মামলা। এখন মাইয়াই নিজেই কয় আমি নাকি কেউ নয়, এইবার ঠেলা সামলা। আমার তলায় ঢুকছে বাঁশ, কে কে ঠেলা খাইতে চাস, মাইয়া লইয়া ভাগ্যা যাস, মজা বুঝবি পরে গো বাবা হইলে সর্বনাশ। আই হাই হইলে সর্বনাশ, কে কে ঠেলা খাইতে চাস, কমেন্টে জানাস। আসলেই জানাবে। তবে সবাই এখন জানতে চাচ্ছে আপনার বিবাহ কবে? আমার বিবাহ আমি প্রথমবার যে বিবাহটা করেছি সেখানে কিছু ভুল ত্রুটি হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। ইনশাল্লাহ আমার পরবর্তী বিবাহতে যেন কোনো ভুল ত্রুটি না হয়, সব কিছু যেন ভুল ত্রুটি ছাড়াই পার হয়। আমি ইতিমধ্যেই বিবাহ করিয়া ফেলেছি। যাই হোক, এখন তারপরেও তো অনেকে আসলে যাদেরকে বললেন বিবাহ করতে, তারপরে অনেকে আসলে খুঁজছে মেয়ে, তো তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? মানে বলিউডের কোনো মায়াটা যদি পছন্দ করে, বলিউডের নায়িকাদের নিয়ে আপনার একটা ওয়াজ টাইপের প্যারোডি আছে, তাহলে ওইটা একটু শুনিয়ে দেন। এটা আমি ওই যে হলিউডে যাবে না, কিন্তু বলিউডে যদি যেতে চায় তার জন্য হুজুর সাহেব বলে দিয়েছে হুজুরের সাথে যেন যোগাযোগ করে। কারিনাতুন কাইফাতুন, ক্যাটরিনাতুন কাইফাতুন, কারিনাতুন কাফুর ফুরাতুন, রেশমিকাতুন, মান্ডালাতুন, দীপিকাতুন, পাড়ুকাতুন, এই সমস্ত নায়িকা যারা রয়েছে বাগান, এই সমস্ত নায়িকাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনারা চান। মানে কি চান, মানে নায়িকাদের কি আর কি, মানে নায়িকাদের নিয়ে যদি শোটও করতে চায় আর কি, অন্য কিছু ভাবা যাবে না, তাইলে আপনার সাথে যোগাযোগ করবে। জি 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 জি। ওকে, আমরা বুঝলাম আসলে যে তারা পছন্দও করলো, আপনার সঙ্গে যোগাযোগও করলো, কিন্তু এদিকে আবার এই যে ঢালিউড পাড়ায় কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে এখানে? যেমন আসলে এখানে প্রেমের সমাধিও দিয়ে দিচ্ছে, বাপ্পারাজ হেনা দুইজন আসলে খুব একটা মারাত্মক লেভেলে আছে, যেটা এখনো মানুষের মধ্যে আসলে দাগ কাটে। সেই গানটা আপনার কণ্ঠে কেমন আসে আসলে? তো এখানে ওই গানটা আসলে আপনি ওয়াজে পরিণত করেছেন? হ্যাঁ, ওয়াজে পরিণত করছে। এইটা হয়েছে কি, ওই মানে ভালো হয়ে গেছে, বলে না যে ভালো হইতে পয়সা লাগে না, তো প্রেমে শেখা খায় সে ভালো হয়ে গেছে। এখন ভালো হইলে সর্বোচ্চ ভালো কোনটা? হুজুর হয়ে যাওয়া, এরপরে আর ভালো কিছু আছে? তো এখন হৃদয়ে যে ব্যথা পাইছি সেটা হুজুর হোক আর যেটাই হোক না কেন, ব্যথা তো থাকবেই। ওয়াজ করতে করতে এবার মনে হয়েছে চাচা, চাচা আমার হেনা কোথায়, আমার হেনা কোথায়? চাচাই কই যুবক তুমি কে, তোমারে তো চিনলাম না। এ চাচা বাড়িঘর এত সাজানো কেন, বাড়িঘরে এত ঝিলমিল ঝিলমিল বাতি জ্বলে কেন? চাচাই বলে বাবা গো
কিছুক্ষণ আগেই হেনার বিয়ে হয়ে গিয়েছে, হেনার বিয়ে ছিল তাই বাড়ি ঘর এত সাজানো, তুমি আসার কিছুক্ষণ আগেই হেনারে নিয়ে গেছে। এবার যুবক বলে না না না, তা হতে পারে না, আমার হেনা আমার তুইয়া যাইতে পারে না, আমার হেনা আমার সাথে এই কাম করতে পারে না। চাচা আপনি কি বলছেন? না না, তা হতে পারে না, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে, পাখি যাই উড়ে যাই, পাখি যাই উড়ে যাই। চিল্লাই গো ঠিক না ব্যাঠে? ঠিক। মজার ব্যাপার হলো আমি এটা করলাম এই কারণে যে আমি এখন যা বললাম ওয়াজের সুরে, বাস্তবে ওয়াজের মাঠে এর থেকে হাস্যকর, জঘন্য কমেডি এবং হচ্ছে। মানে এটাকে কি বলে, নেওয়ার মতো না এইরকম পার্টও হয়েছে। আমি জাস্ট একটা লেভেলে অন্ততপক্ষে আমি তো মানে একটা ফানি ভাবে বুঝাই, না, আমরা থেকেও ফানি কিছু হয়েছে। যতটুকু আমরা জানি তানভীর ভাই, সেটা একটু দর্শকদের বলি। আসলে আপনার যে কন্টেন্ট গুলো আমরা দেখি এখন, আপনি তো কন্টেন্ট ক্রিয়েশনের আগে থেকেই আর্টিস্ট, জি। আমরা তো জানি এটা, কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আসার উদ্দেশ্যটা মূলত আমরা যতটুকু জানি যে এই সমাজকে একটা মেসেজ দেওয়া। Right, exactly. তো আপনার কথার মাধ্যমে আসলে এটা প্রমাণিত হলো যে অজ মাহফিল আসলে হুজুর বলেন বা ইসলামিক জ্ঞান বলেন, সেটা তো অবশ্যই মানুষের মধ্যে প্রচার করার অধিকার সবারই আছে। তো সেখানে যেন এমন কোনো বিতর্কিত বিষয় না আসে, যেন যেটাকে মানুষ ওয়াজ মাহফিলকে বা এই বিষয়গুলোকে মানুষ একবারে কমেডি বা ফান বা ওই রকম বক্তাদেরকে নিয়ে অন্যান্য সব বক্তাদেরকে গালি দিবে, এইরকম কাজ যেন না হয়। আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করবো, যারা ওয়াজ মাহফিল করবেন, আয়োজন করবেন, অন্ততপক্ষে একজন জানেওয়ালা, একজন আলেমকে আনবেন, যেন তেন এইরকম কমেডি অন্ততপক্ষে করবেন না, এটা আমার বিনীতভাবে অনুরোধ। আদারওয়াইজ ধর্ম বিকৃত করার কারণে এই সমস্ত প্রোগ্রাম বন্ধ করা দরকার আমি মনে করি। না একদমই তাই। আর একটা বিষয় হচ্ছে, এখন যেটা দেখা যায় অধিকাংশ হুজুর মানে কমেডি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে ওয়াজের মাঠে অর্থাৎ ওয়াজের মধ্যেই আসলে গানও করতেছে, এমনও আছে। তো সেই ক্ষেত্রে আসলে এই যে বাছাই প্রক্রিয়ার কথা যেহেতু বললেন, যে এখন যেটা হয় অনেকের মাথায় আবার এটাও থাকে যে আমি একটা মাহফিলের আয়োজন করতেছি, মানে এমন যেন না হয় আয়োজকদের মধ্যে যে এটাকে আমাকে ভাইরাল করতে হবে, মানে সেটা প্রচারের উদ্দেশ্যে, মানে আমি ইসলাম প্রচার করব কিন্তু সেটা ভাইরাল হবে বা নেগেটিভলি সেটা মানুষের মধ্যে যাবে, এমন যেন না হয়। এক কথা ইসলাম প্রচার করতে হবে, ইসলাম ভাইরাল করার জিনিস না। একদমই তাই, আমি আপনার সাথে একমত। কিন্তু এই যে অনেক সময় দেখা যাচ্ছে এখন তো গ্রীষ্মকাল, ধরেন গ্রাম পর্যায়ে একটু লোডশেডিং বেশি থাকে, আর লোডশেডিং হইলে তো আসলে ফ্যান চলে না, মশা গুনগুন করে গানও গায় সম্ভবত। এই মশা, লোডশেডিং সবকিছু মিলে আপনার একটা প্যারোডি আছে। প্রচন্ড খারাপ লাগছিল আসলে, কি বলবো, এটা যে মানে গরমের ওঠে লাল হয়ে গেছে, পুট পুট করে ফুটে ওঠা আমার ওই ঘামাচিগুলা, কারেন্টের মাঝরাতে ডিস্টার্ব, একটা থাম্বনেল পর্যন্ত বানাইতে পারি নাই সময় ধরে লোডশেডিং থাকার কারণে। মানে মনটাই চাইতেছে ওর হোল্ডার থেকে জ্যাকটা খুলে আর গোড়ায় লাগাই দেয়, সব কিছু নিয়ে বাইন্দা রাখছে, শাল কাঠের গোড়ায় মনে হচ্ছে, সবগুলাই ধরে লাচ্ছি খাওয়ামো খানদানির পোলারা, সব খানদানির পোলারা সেই দাওয়াতে থাকবো। জাস্ট কি আর বলবো, কিছুর বলার নাই, বলতে চেয়েও বলতে পারি না। তবে এখন সমস্যা মোটামুটি সমাধান, ইলেকট্রিসিটি ভালোই থাকে, খুব একটা লোডশেডিং হয় তা না। কারেন্ট যখন আছে, মানে আসছে যখন, তাহলে একটু যাবেই, এটা মেনে নিতেই হবে। আর মশা যখন আছে কামড়াবে, এটা তো আর সরকার মশা তাড়াই দিবে না। একটা সময় ঢাকায় টেম্পো চলতো এবং আপনি নওগাঁ ছেলে, নওগাঁ থেকে জয়পুর হাটেও যেতেন আসলে। নানির বাড়ি নওগাঁয়। অবশ্যই আপনি ওই নানি বাড়িতে থাকতেন, অবশ্যই আপনার বাবার হচ্ছে চাকরি সুবাদে ওখানে থাকা হতো। তো মাঝে মাঝে যখন জয়পুর হাটে যেতেন, এই টেম্পুতে করেই তো যেতেন, এবং এই যে টেম্পুর সাথে একটা সখ্যতা তৈরি হয়েছিল আপনার, সেই শব্দটি আপনার কণ্ঠে মনে হয় চলে আসে। টেম্পু যাচ্ছে, কালো ধোঁয়া পিছনে,
কুশিয়ালা স্ট্যান্ডে নিয়ে গেলাম। মাঝে মাঝে ওই টেম্পুতে যেতে যেতে সুজুকি গাড়ি দেখতেন হ্যাঁ, সম্ভবত। সুজুকি গাড়ি। মানে বসে বসে কি ওইটাও রপ্ত করছেন, ওই হ্যাঁ, শব্দটাও? ওইটা তো আরো আগেই রপ্ত হয়েছে। সুজুকি গাড়ি আমার বাড়ির পাশেই ছিল আমাদের। এটা সুজুকি। আবার দেখবেন ইয়ামাহা আরএক্স, এই টাইপসের ছিল। আর সিডিআই S100 এরপরে চলে আসবে। স্ট্যান্ড করে কি এটিএন নিউজের নিচে রাখলেন? নিচে গাড়িটা রাখলাম আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, গাড়ি ওখানে থাক, আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। ছাত্র জীবন থেকে তো আপনি রাজনীতির সাথে যুক্ত আছেন কম বেশি আসলে, এবং আপনার সবচাইতে একটা সময় আসলে আপনি এখন কন্টেন্ট ক্রিয়েশনে আছেন, এর পাশাপাশি আমরা জানি যে আপনি জনপ্রতিনিধিত্ব করতে চান কিংবা সবার দৌড়গোড়ায় পৌঁছাতে চান। এই যে রাজনীতির সাথে যুক্ত হওয়া ব্যাপারটা কখন থেকে শুরু হলো, কিভাবে যুক্ত হলেন? রাজনীতি বলতে আসলে রাজনীতির সাথে যুক্ত না, ওটাকে বলবেন মানে মাদ্রাসায় পড়ি, তো মাদ্রাসায় পড়তে গেলে তো মাদ্রাসায় তো সংগঠন থাকেই। কলেজ বা জেনারেল প্রতিষ্ঠানগুলোতে যেমন রাজনৈতিক যেমন একটা ব্যাপার থাকে, মাদ্রাসাতেও সংগঠন থাকে। কিন্তু আমি ওই রকম ওতপ্রোতভাবে কোনো সংগঠন বা রাজনীতির সাথে জড়িত না। তবে আমার টার্গেট ছিল কালচারাল অ্যাক্টিভিটিস। এখন কালচারাল অ্যাক্টিভিটিস যেগুলো মাদ্রাসায়, সেটা তো সংগঠনের আওতায় কোনো না কোনো। কিন্তু আমি শুধু এই কালচারাল সেকশন, তারপর ঢাকাতে এসে আমি শুধু কালচারই খুঁজেছি। এখন সেটা কোন দলের আওতায় কোথায় সেটা আমার দেখার বিষয় না। আমার নিজস্ব একটা ধারা রয়েছে, নিজস্ব ব্যক্তিগত একটা চিন্তাধারা, আমি সেই জীবন ব্যবস্থা ফলো করি, আমি সেই রুলস রেস্ট্রিকশন ফলো করি, কিন্তু কোনো রাজনৈতিক নীতিমালার মধ্যে আমি কখনোই বাধ্যবাধক ছিলাম না। আমি ডানপন্থী, আমি হকপন্থী, এবং ধরেন বর্তমানে আছে কি বিএনপি আছে, জামাত আছে, আওয়ামী লীগ আছে, আরও তো দল রয়েছে, কিন্তু সমানেই আমি তিনটা দলকেই কিন্তু সমানই দিয়ে যাই। কারো কোনো ভুল ত্রুটি আমার সামনে পড়লে আমি সেটা সমানই দিয়ে যাই, আমি কাউকে কিন্তু ছাড় দিচ্ছি না। অবশ্যই কন্টেন্টের মাধ্যমে আপনি কন্টেন্টের সেটা মাধ্যমে প্রতিবাদ করতেছেন। এটা কেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত না। তবে আমি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা থেকে এসেছি, সবাই এটা ভাবতে পারে আমি মানে একটা প্রশ্ন আমরা দেখি, অনেক ক্ষেত্রে দেখি যে মাদ্রাসায় পড়েছেন, ধর্মকর্ম যে ব্যাপারটা সেটা তো থাকে মানুষের মধ্যে, অর্থাৎ ধার্মিক ব্যাপারটা। আপনি কি আসলে ধর্মকর্ম কেমন পালন করেন? আমি মানে ধর্ম পালন করার ক্ষেত্রে বা মানার ক্ষেত্রে আমি কট্টর আর কি, কট্টরপন্থী। মানে যেখানে কোনো বেদাত, শিরক বা কুসংস্কার পছন্দ করি না। আমি একবারে যতটুকু চেষ্টা করি, যতটুকু আমি যে একবারে মানে মানে ফুল ওলি আল্লাহ বুজুর্গ ধার্মিক তা না, আমি যেটুকু মানি আর কি। আমি জানি এটা বেদাত, তাহলে আমি এটা করি না। আমি জানি এটা শিরক, এটার আশপাশে না। আমি শুধু খুঁজি তাওহীদ, ইসলাম তাওহীদ, যতটুকু তাওহীদ এর মধ্যে ইসলাম, একনিষ্ঠ ইসলাম, যার সাথে কোনো কুসংস্কার নেই, আমি সেটাকেই ফলো করি। এখন এর জন্য আমাকে পীর সাহেব হতে হবে না, জুব্বা পড়তে হবে না, আমাকে ওই লেবাস ধরতে হবে না। ধর্ম কিন্তু এইখানে নাই। আমি এটা অনেকেই বলে মাদ্রাসা ছাত্র বা ধর্ম নিয়ে এরকম কথা বলে, আসলে ধর্মটা, আমি মাদ্রাসা ছাত্র হয়ে কেন আর্টিস্ট বা এরকম কথাও অনেকেই বলে, এটা আমার জীবিকার মাধ্যম। আমি মাদ্রাসায় আসছি, আমার এটা ব্যক্তিগত দায়িত্ব, আমি সৃষ্টিজীব হিসাবে আমার দায়িত্ব ইলমে দ্বীন শিক্ষা করা, আমি এটা শিক্ষা করছি। এখন আমাকে যে হুজুরি হতে হবে, আলেম হতে হবে বা আমাকে বক্তা হতে হবে, এটা কোথাও লেখা নেই। আমি দিনের দাওয়াত আমার যে কোনো প্রফেশন থেকে আমি দিতে পারবো, তবে আমি কোনো শিরক করছি কিনা আমার জীবনে, সেটা হচ্ছে মূল বিষয়। তো আমি এভাবে আমি ধর্ম পালন করি। গোঁড়ামো, অজ্ঞতা বা যারা ধর্মকে একদম বেশি চিবিয়ে তিতা করে,
আমি এই টাইপসের ধার্মিক না, আমি এগুলো এবং এইটাকে সম্পূর্ণরূপে হেড করি। সব সময় আমি খুঁজেছি যে কোথায় কালচারাল সেকশন আছে, যেহেতু আমি মাদ্রাসা ছাত্র, তো তাহলে মাদ্রাসায় যারা ইসলামিক সংগঠন তাদের যে কালচারাল, আমি সেখানে জড়িত হয়ে এবং আমি কালচার করি, মূলত পলিটিক্স করি নাই, মানে রাজনীতির সাথে জড়িত না। আর এলাকা ভিত্তিক সবারই একটা একটা ব্যাপার থাকে না, এলাকার বিলায়েরও একটা পাওয়ার বেশি থাকে, এলাকার বিলায়েরও একটা মেয়ার আওয়াজ বেশি থাকে। তো আমি তো এমনিতে ছোটো থেকেই দুষ্টু, আমার নিজ এলাকায় সবাই জানে আমি তো ওই এলাকারই ছেলে। তো সেখানেও আমার কাছে কোনো রাজনীতি নাই, রাজনৈতিক কোনো দলমত ভেদাভেদ নাই। তবে আমার ছোট থেকে টার্গেট শুধু এলাকায় নয়, গোটা বাংলাদেশে যেখানে যাব সবাই থাকবে আমার ভালোবাসার মানুষ। আমাকে মানুষ কেউ মানে ওই বস ওই কোনো দরকার নেই, ভালোবাসায় মানুষ আমাকে চাইবে এবং সব রাজনীতিতে আমি সর্বোচ্চ সম্মানের অধিকারী হব, সেটা প্রত্যেকটা সেকশনে। এটা আমার ছোট থেকে টার্গেট। সুতরাং আমি রাজনীতি থেকে দূরে আমি শুধু সংস্কৃতি নিয়ে চিন্তা করেছি এবং কাজ করেছি। সেই সাথে সামাজিক, আপনি যেটা বললেন নির্বাচনের কথা, আমি নির্বাচন করেছিলাম, তো আবার নির্বাচন করব সামনে আমাদের পৌরসভায়, এবং জনপ্রতিনিধির বা জনপ্রতিনিধিত্ব করা, জনগণের সাথে মিশে থাকে, এটা ছোটো থেকে আমার অভ্যাস, হ্যাবিট। এখন অনেকেই আসছেন কিন্তু তারা আমার জানা মতে তারা এখনও এই বিষয়টা সম্পর্কে তাদের ধারণাই নেই, আমি মনে করি অনেকেই তারা জানেনই না কী করতে হবে। তার কারণে আমি ছোটো থেকে এই বিষয়টা স্টাডি করেছি, এই সাবজেক্টটা। আর অনেকেই আসছে সময়ের সুযোগ সন্ধান করে, সুযোগকে ব্যবহার করে কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশের নেতা তৈরি হয়। এই জন্য জনগণের মনে থাকার মতো জনপ্রতিনিধি তৈরি হয় না। আমি ওই জিনিসটা হইতে চাই যে যদি আমি জনপ্রতিনিধি হতে পারি তাহলে জনগণের মনের মতো একটা মানুষ হবো, যে পরবর্তীতে আমি আর জনপ্রতিনিধিত্ব করতে চাইবো না, কিন্তু জনগণ আমাকে জোর করে বেঁধে রাখবে, এরকম একটা জনপ্রতিনিধি যেন আমি হই। জানি না পরে কি হবে। শুভকামনা রইল আপনার জন্য। তবে এই জনপ্রতিনিধিত্ব করতে গিয়ে বা জনপ্রতিনিধি হয়ে অনেকে কিন্তু আসলে তাদের পূর্ববর্তী যে প্রতিশ্রুতি সেটা রাখে না, আবার অনেকে রাখে। মানে আপনি যদি এই মুহূর্তে আপনার এলাকাবাসীর জন্য জনপ্রতিনিধিত্ব করতে চান বা জনপ্রতিনিধি হিসেবে আপনি নির্বাচিত হন, সেই ক্ষেত্রে এলাকাবাসীর জন্য কি করবেন এবং কি করবেন না, যদি খুব সংক্ষেপে একটু বলেন। আমি এলাকাবাসীর জন্য প্রথমে যে কাজটি করব না সেটা হচ্ছে যে আমি তাদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতেই বিন্দু পরিমাণ আমি সুযোগ তো দেবই না, এবং মানে বাঁশ দেওয়ার যেটা, এই সুযোগ দেব না, এবং তাদেরকে আমি কখনোই বাঁশ দেব না। আমি যতই বলি আমি আপনাদেরকে বাঁশ দেবো, আঝোড়া বাঁশ দেবো, আমাদেরকে ভোট দিন, কিন্তু ভোটের পরে আমি প্রথমেই পোল্টি মারবো, একটা বাঁশও দেবো না কাউকে। এটা হলো এক নাম্বার। আর প্রতিশ্রুতির ব্যাপার, যেটা আমি এই করে দেব সেই করে দেব, এটা প্রতিনিধিরা বলে, কিন্তু এটা প্রতিনিধির কাজ না। প্রত্যেকটা এলাকার উন্নয়নে সরকার বাজেট করে রেখেছে, প্রতিনিধিকে সেটা শুধু পর্যবেক্ষণ করে কাজটাকে কি করতে হয়, মানে শেষ পর্যন্ত এটা পর্যবেক্ষণ করা, এটা হলো কাজ। এখন এর মধ্যেই প্রতিনিধিরা কী করে, মেরে দেয়, খেয়ে দেয়, ই করতে হবে সে করতে হবে এখান থেকে। তো আমার এরকম কোনো চাহিদা নেই, আল্লাহর রহমতে আমি টাকা ছাড়াই গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবো, আমার কোনো কিছু কমতি নাই এখানে। তো সেক্ষেত্রে যারা প্রতিশ্রুতি দেয় প্রতিনিধি হওয়ার পরে কিছু করবে, আমি আজ থেকে আরও 10-12 বছর আগে এই কাজগুলো করে আসছি এবং করে থাকি। যে জনপ্রতিনিধি হয়েও যে কাজটা করতে পারতেছে না, এমনও অনেক জনপ্রতিনিধিও আছে বিভিন্ন জায়গার যারা আমার কাছে আসছে যে এটা সলভ করতে হবে, আমি সেটা করে দিয়েছি। কই আমি তো জনপ্রতিনিধি না। তো সুতরাং আমার নতুন করে প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি রক্ষার জন্য বা তাদের যেন ইজ্জতটা বাঁচে, এরকমও গেছে, 2-1টা রেকর্ড আছে যে আমি জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমি তাকে হেল্প করছি। তাহলে আমি যদি আসি এই জায়গায় তাহলে অবশ্যই আমি ভালো কিছুই করতে পারবো ইনশাল্লাহ। তবে সবচেয়ে বড় ফ্যাক্ট হলো বাংলার জনগণ, আমাদের এলাকার মানুষ, বা এই যে প্রত্যেকটা এলাকায় যারা সাধারণ মানুষ, এরাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস, বুঝে ওঠা মুশকিল। মানে স্বভাবটা এমন হয়ে গেছে যে একটা টাকার নোট সামনে দেখলে তারা নিজের অস্তিত্বও ভুলে যায় যে সে কী। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। তো যাই হোক, জনগণ যদি ভালো হয় দেশ ভালো হবে, 1 নম্বর কথা। জনগণ যদি ভালো হয় জনপ্রতিনিধি ভালো পাবে, এবং জনগণ যদি ভালো হয়, ভালো চায়, তাহলেই দেশের উন্নয়ন হবে। আর জনগণ যতদিন এরকম ছ্যাঁচড়া মার্কা থাকবে ততদিন কোনোদিন ভালো জনপ্রতিনিধি আসবে না এবং দেশের উন্নয়নও হবে না। দ্যাটস ফাইনাল। যেহেতু এটা হলো গণপ্রজাতন্ত্রী, তার মানে প্রজাদেরকে আগে ভালো হতে হবে,
প্রজাতন্ত্র তো আমাদের দেশে চলে, তাহলে প্রজা যদি ভালো না হয় তাহলে প্রজাতন্ত্র তো খারাপ তন্ত্র হয়ে গেল।